গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাস। পড়ছি এর প্রথম পর্ব। একদিন বৈশাখের দ্বিপ্রহরে রৌদ্রেরও অন্ত ছিল না, উত্তাপেরও সীমা ছিল না। ঠিক সেই সময়টিতে মুখুজ্যেদের দেবদাস পাঠশালা ঘরের এক কোণে ছেঁড়া মাদুরের উপর বসিয়া স্লেট হাতে লইয়া চক্ষু চাহিয়া বুঝিয়া পা ছড়াইয়া হাই তুলিয়া অবশেষে হঠাৎ খুব চিন্তাশীল হইয়া উঠিল এবং নিমিষে স্থির করিয়া ফেলিল যে এই পরম রমণীয় সময়টিতে মাঠে মাঠে ঘুড়ি উড়াইয়া বেড়ানোর পরিবর্তে পাঠশালায় আবদ্ধ থাকাটা কিছু নয়। উর্বর মস্তিষ্কে একটা উপায়ও গজাইয়া উঠিল। সে স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল। পাঠশালায় এখন টিফিনের ছুটি হইয়াছিল। বালকের দল নানারূপ ভাবভঙ্গি ও শব্দ সাড়া করিয়া অনতি দূরে বটবৃক্ষতলে ডাঙ্গুলি খেলিতেছিল। দেবদাস সেদিকে একবার চাহিল। টিফিনের ছুটি সে পায় না, কেননা গোবিন্দ পণ্ডিত অনেকবার দেখিয়াছেন যে একবার পাঠশালা হইতে বাহির হইয়া পুনরায় প্রবেশ করাটা দেবদাস নিতান্ত অপছন্দ করে। তাহার পিতারও নিষেধ ছিল। নানা কারণে ইহাই স্থির হইয়াছিল যে এই সময়টিতে সে সর্দার পোড়ো-ভুলোর জিম্মায় থাকিবে। এখন ঘরের মধ্যে শুধু পণ্ডিত মহাশয় দ্বিপ্রাহরিক আলস্যে চক্ষু মুদিয়া শয়ন করিয়াছিলেন এবং সর্দার পোড়ো-ভুলো এক কোণে হাত পা ভাঙা একখণ্ড বেঞ্চের উপর ছোটখাটো পণ্ডিত সাজিয়া বসিয়াছিল এবং মধ্যে মধ্যে নিতান্ত তাচ্ছিল্যের সহিত কখনো বা ছেলেদের খেলা দেখিতেছিল, কখনো বা দেবদাস এবং পার্বতীর প্রতি আলস্য কটাক্ষ নিক্ষেপ করিতেছিল। পার্বতী এই মাসখানেক হইল পণ্ডিত মহাশয়ের আশ্রয়ে এবং তত্ত্বাবধানে আসিয়াছে। পণ্ডিত মহাশয় সম্ভবত এই অল্প সময়ের মধ্যেই তাহার একান্ত মনোরঞ্জন করিয়াছিলেন। তাই সে নিবিষ্ট মনে নিরতিশয় ধৈর্যের সহিত সুপ্ত পণ্ডিতের প্রতিকৃতি বোধোদয়ের শেষ পাতাটির উপর কালি দিয়া লিখিতেছিল এবং দক্ষ চিত্রকরের ন্যায় নানাভাবে দেখিতেছিল যে তাহার বহু যত্নের চিত্রটি আদর্শের সহিত কতখানি মিলিয়াছে। বেশি যে মিলছিল তাহা নয়, কিন্তু পার্বতী ইহাতেই যথেষ্ট আনন্দ ও আত্মপ্রসাদ উপভোগ করিতেছিল। এই সময় দেবদাস স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল এবং ভুলোর উদ্দেশ্যে ডাকিয়া বলিল, অঙ্ক হয় না? ভুলো শান্ত গম্ভীর মুখে কহিল, কি আঁকো? মন কষা। স্লেটটা দেখি। ভাবটা এই যে তাহার নিকট এসব কাজে স্লেটখানি হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। দেবদাস তাহার হাতে স্লেট দিয়া নিকটে দাঁড়াইল। ভুলো ডাকিয়া লিখিতে লাগিল যে 1 মণ তেলের দাম যদি 14 টাকা 9 আনা 3 গণ্ডা হয়, তাহা হইলে। এমনই সময় একটা ঘটনা ঘটিল। হাত পা ভাঙা বেঞ্চখানার উপর সর্দার পোড়ো তাহার পদমর্যাদার উপযুক্ত আসন নির্বাচন করিয়া যথানিয়মে আজ 3 বৎসর ধরিয়া প্রতিদিন বসিয়া আসিতেছে। তাহার পশ্চাতে একরাশি চুন গাদা ছিল। এটি পণ্ডিত মহাশয় কবে কোন যুগে নাকি সস্তা দরে কিনিয়া রাখিয়াছিলেন। মানুষ ছিল সময় ভালো হইলে ইহাতে কোঠা দালান দিবেন। কবে যে সে শুভদিন আসিবে তাহা জানি না, কিন্তু এই শ্বেতচূর্ণের প্রতি তাহার সতর্কতা এবং যত্নের অবধি ছিল না। সংসারানভিজ্ঞ অপরিণামদর্শী কোনো অলক্ষী আশ্রিত বালক ইহার রেণুমাত্র নষ্ট না করিতে পারে, এই জন্য প্রিয়পাত্র এবং অপেক্ষাকৃত বয়স্ক ভোলানাথ এই সযত্ন সঞ্চিত বস্তুটি সাবধানে রক্ষা করিবার ভার পাইয়াছিল এবং তাই সে বেঞ্চের উপর বসিয়া ইহাকে আগলিয়া থাকিত। ভোলানাথ লিখিতেছিল, 1 মণ তেলের দাম যদি 14 টাকা 9 আনা 3 গণ্ডা হয়, তাহা হইলে। ওগো বাবা গো! তাহার পর খুব শব্দ সারা হইল। পার্বতী ভয়ানক উচ্চকণ্ঠে চেঁচাইয়া হাততালি দিয়া মাটিতে লুটাইয়া পড়িল। সদ্য নিদ্রোত্থিত গোবিন্দ পণ্ডিত রক্তনেত্রে একেবারে উঠিয়া দাঁড়াইলেন। দেখিলেন গাছতলায় ছেলের দল একেবারে সার বাঁধিয়া হৈ হৈ শব্দে ছুটিয়া চলিয়াছে এবং তখনই চোখে পড়িল যে ভগ্ন বেঞ্চের উপর একজোড়া পা নাচিয়া বেড়াইতেছে এবং চুনের মধ্যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হইতেছে। চিৎকার করিলেন, কি কি কিরে? বলিবার মধ্যে শুধু পার্বতী ছিল, কিন্তু সে তখন ভূমিতলে লুটাইতেছে এবং করতালি দিতেছে। পণ্ডিত মহাশয়ের বিফল প্রশ্ন ক্রুদ্ধভাবে ফিরিয়া গেল, কি কি কিরে? তাহার পর শ্বেতমূর্তি ভোলানাথ চুন ঠেলিয়া উঠিয়া দাঁড়াইল। পণ্ডিত মহাশয় আবার চিৎকার করিলেন, কুয়োটা তুই? তুই ওর ভেতর? হ্যাঁ,
হ্যাঁ, হ্যাঁ, আবার দেবাশালা ঠেলে, আহ আহ মন কষা, আবার গুয়োটা। কিন্তু পরক্ষণেই সমস্ত ব্যাপার বুঝিয়া লইয়া মাদুরের উপর উপবেশন করিয়া প্রশ্ন করিলেন, দেবা ঠেলে ফেলে দিয়ে পালিয়েছে? ভুলো আরো কাঁদিতে লাগিল। অ্যাঁ, অ্যাঁ, অ্যাঁ। তাহার পর অনেকক্ষণ ধরিয়া চুন ঝাড়াঝাড়ি হইল, কিন্তু সাদা এবং কালো রঙের সর্দার পোড়োকে কতকটা ভূতের মতো দেখাইতে লাগিল, এবং তখনও তাহার ক্রন্দনের নিবৃত্তি হইল না। পণ্ডিত বলিলেন, দেবা ঠেলে ফেলে পালিয়েছে? পটে। ভুলো বলিল, অ্যাঁ, অ্যাঁ। পণ্ডিত বলিলেন, এর শোধ নেব। ভুলো কহিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পণ্ডিত প্রশ্ন করিলেন, ছোড়াটা কোথায়? তাহার পর ছেলেদের দল রক্তমুখে হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া জানাইল, দেবাকে ধরা গেল না। উহ, যেই চোরে! ধরা গেল না? আর একজন বালক পূর্বকথা প্রতিধ্বনি করিল, উহ, যে! থাম বেটা। সে ঢোক গিলিয়া একপাশে সরিয়া গেল। নিষ্ফল ক্রোধে পণ্ডিতমশাই প্রথমে পার্বতীকে খুব ধমকাইয়া উঠিলেন। তাহার পর ভোলানাথের হাত ধরিয়া কহিলেন, চল একবার কাছারি বাড়িতে, কর্তাকে বলে আসি। ইহার অর্থ হইল যে জমিদার নারায়ণ মুখুজ্জের নিকট তাহার পুত্রের আচরণের নালিশ করিবেন। তখন বেলা ৩টা আন্দাজ হইয়াছিল। নারায়ণ মুখুজ্জে মশাই বাড়িতে বসিয়া গড়গড়ার তামাক খাইতেছিলেন, এবং একজন ভৃত্য হাত পাখা লইয়া বাতাস করিতেছিল। সছাত্র পণ্ডিতের অসময় আগমনে কিছু বিস্মিত হইয়া কহিলেন, গোবিন্দ যে! গোবিন্দ জাতিতে কায়স্থ। ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভুলাকে দেখাইয়া সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করিলেন। মুখুজ্জে মশাই বিরক্ত হইলেন, বলিলেন, তাই তো, দেবদাস যে শাসনের বাইরে গেছে দেখছি। কি করি, আপনি হুকুম করুন। জমিদারবাবু নলটা রাখিয়া দিয়া কহিলেন, কোথা গেল সে? তা কি জানি, যারা ধরতে গিয়েছিল তাদের ইট মেরে তাড়িয়েছে। তাহারা দুইজনে কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। নারায়ণ বলিলেন, বাড়ি এলে যা হয় করব। গোবিন্দ ছাত্রের হাত ধরিয়া পাঠশালায় ফিরিয়া গিয়া মুখ ও চোখের ভাবভঙ্গিতে সমস্ত পাঠশালা সন্ত্রাসিত করিয়া তুলিলেন, এবং প্রতিজ্ঞা করিলেন যে দেবদাসের পিতা সে অঞ্চলের জমিদার হইলেও তাহাকে আর পাঠশালে ঢুকিতে দিবেন না। সেদিন পাঠশালার ছুটি কিছু পূর্বেই হইল। যাইবার সময় ছেলেরা অনেক কথা বলাবলি করিতে লাগিল। একজন কহিল, দেবা কি ষণ্ডা দেখেছিস? আরেকজন কহিল, ফুলোকে আচ্ছা জব্দ করেছে। কি ঢিল ছোড়ে! আরেকজন ফুলোর তরফ হইতে কহিল, ফুলও শোধ নেবে দেখিস। ইস, সে তার পাঠশালায় আসবে না যে শোধ নেবে। এই ক্ষুদ্র দলটির একপাশে পার্বতীও বই স্লেট লইয়া বাড়ি আসিতেছিল। সে নিকটবর্তী একজন ছেলের হাত ধরিয়া জিজ্ঞাসা করিল, মণি, দেবদাসকে আর পাঠশালায় সত্যি আসতে দেবে না? মণি বলিল, না, কিছুতেই না। পার্বতী সরিয়া গেল। কথাটা তার বরাবরই ভালো লাগে নাই। পার্বতীর পিতার নাম নীলকণ্ঠ চক্রবর্তী। চক্রবর্তী মহাশয় জমিদারের প্রতিবেশী, অর্থাৎ মুখুজ্জে মহাশয়ের খুব বড় বাড়ির পার্শ্বে তাহার ছোট এবং পুরাতন সেকেলে ইটের বাড়ি। তাহার ২-১০ বিঘা জমি জমা আছে, ২-৪ ঘর জনমানব আছে। জমিদার বাড়ির আশা প্রত্যাশাটা আছে। বেশ স্বচ্ছন্দ পরিবার, বেশ দিন কাটে। প্রথমে ধর্মদাসের সহিত পার্বতীর সাক্ষাৎ হইল। সে দেবদাসের বাটির ভৃত্য। ১ বৎসর বয়স হইতে আজ ১২ বর্ষ বয়স পর্যন্ত তাহাকে লইয়াই আছে। পাঠশালায় পৌঁছিয়া দিয়া আসে এবং ছুটির সময় সঙ্গে করিয়া বাটি ফিরাইয়া আনে। এ কাজটি সে যথানিয়মে প্রত্যহ করিয়াছে, এবং আজিও সেই জন্যে পাঠশালায় যাইতেছিল। পার্বতীকে দেখিয়া কহিল, কই পারু, তোর দেবদাস কোথায়? পালিয়ে গেছে। ধর্মদাস ভয়ানক আশ্চর্য হইয়া বলিল, পালিয়ে গেছে কি রে? তখন পার্বতী ভোলানাথের দুর্দশার কথা মনে করিয়া আবার নতুন করিয়া হাসিতে শুরু করিল। দেখ দম্ম, দেবদা হি হি হি, একেবারে চুনের গাদায় হি হি হি, হু হু হু, একেবারে দম্ম চিৎ করে। ধর্মদাস সব কথা বুঝিতে না পারিলেও হাসি দেখিয়া খানিকটা হাসিয়া লইল। পরে হাস্য সংবরণ করিয়া জিদ করিয়া কহিল, বল না পারো, কি হয়েছে? দেবদা ঠেলে ফেলে দিয়ে ভুলোকে চুনের গাদায় হি 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 হি। ধর্মদাস এবার বাকিটা বুঝিয়া লইল এবং অতিশয় চিন্তিত হইল। বলিল, পারু, সে এখন কোথায় আছে জানিস? আমি কি জানি? তুই জানিস, বলে দে। আহা, তোর বোধহয় খুব খিদে পেয়েছে। তা তো পেয়েছে, আমি কিন্তু বলবো না।
কেন বলবি নে? বললে আমাকে বড় মারবে, আমি খাবার দিয়ে আসব। ধর্মদাস কতকটা সন্তুষ্ট হইল, কহিল, তা দিয়ে আসিস, আর সন্ধ্যের আগে ভুলিয়ে ভালিয়ে বাড়ি ডেকে আনিস। আনব। বাটিতে আসিয়া পার্বতী দেখিল তাহার মা এবং দেবদাসের মা উভয়ই সব কথা শুনিয়াছে। তাহাকে ওই কথা জিজ্ঞাসা করা হইল। হাসিয়া গম্ভীর হইয়া সে যতটা পারিল কহিল। তাহার পর আঁচলে মুড়ি বাঁধিয়া জমিদারের একটা আমবাগানের ভিতর প্রবেশ করিল। বাগানটা তাহাদের বাটির নিকটে, এবং ইহারই একান্তে একটা বাঁশঝাড় ছিল। সে জানিত লুকাইয়া তামাক খাইবার জন্য দেবদাস এই বাঁশঝাড়ের মধ্যে কতকটা স্থান পরিষ্কার করিয়া রাখিয়াছিল। পলাইয়া লুকাইয়া থাকিতে হইলে ইহাই তাহার গুপ্তস্থান। ভিতরে প্রবেশ করিয়া পার্বতী দেখিল বাঁশঝোপের মধ্যে দেবদাস ছোট একটা হুঁকা হাতে বসিয়া আছে এবং বিজ্ঞের মতো ধূমপান করিতেছে। মুখখানা বড় গম্ভীর, যথেষ্ট দুর্ভাবনার চিহ্ন তাহাতে প্রকাশ পাইতেছে। পার্বতীকে দেখিতে পাইয়া সে খুব খুশি হইল, কিন্তু বাহিরে প্রকাশ করিল না। তামাক টানিতে টানিতে গম্ভীরভাবেই কহিল, আয়। পার্বতী কাছে আসিয়া বসিল। আঁচলে যাহা বাধা ছিল তৎক্ষণাৎ দেবদাসের চোখে পড়িল। কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সে তাহা খুলিয়া খাইতে আরম্ভ করিয়া কহিল, পারু, পণ্ডিত মশাই কি বললে রে? জ্যাঠামশাইয়ের কাছে বলে দিয়েছে। দেবদাস হুঁকা নামাইয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, বাবাকে বলে দিয়েছে? হ্যাঁ। তারপর? তোমাকে আর পাঠশালায় যেতে দেবে না। আমি পড়তেও চাই না। এই সময় তাহার খাদ্যদ্রব্য প্রায় ফুরাইয়া আসিল। দেবদাস পার্বতীর মুখপানে চাহিয়া বলিল, সন্দেশ দে। সন্দেশ তো আনিনি, তবে জল দে। জল কোথায় পাব? বিরক্ত হইয়া দেবদাস কহিল, কিছুই নি তো এসেছিস কেন? যা, জল নিয়ে আয়। তাহার রুক্ষস্বর পার্বতীর ভালো লাগিল না। কহিল, আমি আবার যেতে পারি নে, তুমি খেয়ে আসবে, চলো। আমি কি এখন যেতে পারি? তবে কি এখানেই থাকবে? এখানে থাকব, তারপর চলে যাব। পার্বতীর মনটা খারাপ হইয়া গেল। দেবদাসের আপাত বৈরাগ্য দেখিয়া এবং কথাবার্তা শুনিয়া তাহার চোখে জল আসিতেছিল। কহিল, দেবদা, আমিও যাব। কোথায়, আমার সঙ্গে? দূর, তা কি হয়? পার্বতী মাথা নাড়িয়া কহিল, যাবই। না, যেতে হবে না, তুই আগে জল নিয়ে আয়। পার্বতী আবার মাথা নাড়িয়া বলিল, আমি যাবই। আগে জল নিয়ে আয়। আমি যাব না, তুমি তাহলে পালিয়ে যাবে। না, যাব না। কিন্তু পার্বতী কথাটা বিশ্বাস করিতে পারিল না, তাই বসিয়া রহিল। দেবদাস পুনরায় হুকুম করিল, যা বলছি। আমি যেতে পারব না। রাগ করিয়া দেবদাস পার্বতীর চুল ধরিয়া টান দিয়া ধমক দিল, যা বলছি। পার্বতী চুপ করিয়া রহিল। তারপর তাহার পিঠে একটা কিল পড়িল। যাবি নে? পার্বতী কাঁদিয়া ফেলিল, আমি কিছুতেই যাব না। দেবদাস একদিকে চলিয়া গেল। পার্বতীও কাঁদিতে কাঁদিতে একেবারে দেবদাসের পিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। মুখুজ্জে মশাই পার্বতীকে বড় ভালোবাসিতেন। বলিলেন, পারু, কাঁদছিস কেন মা? দেবদা মেরেছে। কোথায় সে? ওই বাঁশবাগানে বসে তামাক খাচ্ছিল। একে পণ্ডিত মহাশয়ের আগমন হইতেই তিনি চটিয়া বসিয়াছিলেন। এখন এই সংবাদটা তাহাকে একেবারে অগ্নিমূর্তি করিয়া দিল। বলিলেন, দেবা বুঝি আবার তামাক খায়? হাঁ, খায়, রোজ খায়। বাঁশবাগানে তার হুকুনুকুন আছে। এতদিন আমাকে বলিসনি কেন? দেবদাদা মারবে বলে। কথাটা কিন্তু ঠিক তাহা নহে। প্রকাশ করিলে দেবদাস পাছে শাস্তি ভোগ করে, এই ভয়ে সে কোনো কথা বলে নাই। আজ কথাটা শুধু রাগের মাথায় বলিয়া দিয়াছে। এই তাহার সবে ৮ বৎসর মাত্র বয়স। রাগ এখন বড় বেশি, কিন্তু তাই বলিয়া তাহার বুদ্ধি বিবেচনা নিতান্ত কম ছিল না। বাড়ি গিয়া বিছানায় শুইয়া অনেকক্ষণ কাঁদিয়া কাটিয়া ঘুমাইয়া পড়িল। সে রাত্রে ভাত পর্যন্ত খাইল না। দেবদাসকে পরদিন খুব মারধর করা হইল। সমস্ত দিন ঘরে রুদ্ধ করিয়া রাখা হইল। তাহার পর তাহার জননী যখন ভারী কান্নাকাটি করিতে লাগিলেন, তখন দেবদাসকে ছাড়িয়া দেওয়া হইল। পরদিন ভোরবেলায় সে পলাইয়া আসিয়া পার্বতীর ঘরের জানলার নিকট দাঁড়াইল। ডাকিল, পারু। আবার ডাকিল, পারু। পার্বতী জানালা খুলিয়া কহিল, দেবদা। দেবদাস ইশারা করিয়া বলিল, শিগগির আয়। দুজনে একত্র হইলে দেবদাস বলিল, তামাক খাবার কথা বলে দিলি কেন? তুমি মানলে কেন? তুই জল আনতে গেলি না কেন? পার্বতী চুপ করিয়া রহিল। দেবদাস বলিল, তুই বড় গাধা, আর যেন বলে দিস নে। পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। তবে চল, ছিপ কেটে আনি, আজ বাঁধে মাছ ধরতে হবে। বাঁশঝাড়ের নিকট একটা নোনা গাছ ছিল। দেবদাস তাহাতে উঠিয়া পড়িল। বহু কষ্টে একটা বাঁশের ডগা নোয়াইয়া
পার্বতীকে ধরিতে দিয়া কহিল, দেখিস যেন ছেড়ে দিস নে, তাহলে পড়ে যাব। পার্বতী প্রাণপণে টানিয়া ধরিয়া রহিল। দেবদাস সেইটা ধরিয়া একটা নোনা ডালে পা রাখিয়া ছিপ কাটিতে লাগিল। পার্বতী নিচে হইতে কহিল, দেবদা, পাঠশালে যাবে না? না, জ্যাঠামশাই তোমাকে পাঠিয়ে দেবেন। বাবা আপনি বলেছেন, আমি আর ওখানে পড়ব না, বাড়িতে পণ্ডিত আসবে। পার্বতী একটু চিন্তিত হইয়া উঠিল। পরে বলিল, কাল থেকে গরমের জন্য আমাদের সকালবেলা পাঠশালা বসে, আমি এখনই যাব। দেবদাস উপর হইতে চক্ষু রাঙাইয়া বলিল, না, যেতে হবে না। এমন সময় পার্বতী একটু অন্যমনস্ক হইয়া পড়িল। অমনি বাঁশের ডগা উপরে উঠিয়া গেল এবং সঙ্গে সঙ্গে দেবদাস নোনা ডাল হইতে নিচে পড়িয়া গেল। বেশি উঁচু ছিল না বলিয়া তেমন লাগিল না, কিন্তু গায়ে অনেক স্থানে ছড়িয়া গেল। নিচে আসিয়া ক্রুদ্ধ দেবদাস একটা শুষ্ক কঞ্চি তুলিয়া লইয়া পার্বতীর পিঠের উপর, গালের উপর, যেখানে সেখানে সজোরে ঘা কতক বসাইয়া দিয়া বলিল, যা, দূর হয়ে যা। প্রথমে পার্বতী নিজেই লজ্জিত হইয়া পড়িয়াছিল, কিন্তু যখন ছড়ির পর ছড়ি ক্রমাগত পড়িতে লাগিল, তখন সে ক্রোধে ও অভিমানে চক্ষু দুটি আগুনের মতো করিয়া কাঁদিয়া বলিল, এই, আমি জ্যাঠামশাইয়ের কাছে যাচ্ছি। দেবদাস রাগিয়া আরেক ঘা বসাইয়া দিয়া বলিল, যা, এখনই বলি দিকে যা, বয়ে গেল। পার্বতী চলিয়া গেল। যখন অনেকটা গিয়াছে তখন দেবদাস ডাকিল, পারো। পার্বতী শুনিয়াও শুনিল না, আরো দ্রুত চলিতে লাগিল। দেবদাস আবার ডাকিল, ও পারু, শুনে যা। পার্বতী জবাব দিল না। দেবদাস বিরক্ত হইয়া কতকটা চিৎকার করিয়া কতকটা আপনার মনে বলিল, যাক, মরুগ্গে। পার্বতী চলিয়া গেলে দেবদাস যেমন তেমন করিয়া দুই একটা ছিপ কাটিয়া লইল। তাহার মনটা বিগড়াইয়া গিয়াছিল। কাঁদিতে কাঁদিতে পার্বতী বাড়ি ফিরিয়া আসিল। তাহার গালের উপর ছড়ির দাগ নীল হইয়া ফুলিয়া রহিয়াছে। প্রথমে ঠাকুরমার চোখে পড়িল। তিনি চেঁচাইয়া উঠিলেন, ওগো, মাগো, কে এমন করে মারলে পারু? চোখ মুছিতে মুছিতে পার্বতী কহিল, পণ্ডিত মশাই। ঠাকুরমা তাহাকে ক্রোধে লইয়া ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিল, চল তো একবার নারায়ণের কাছে যাই, দেখি সে কেমন পণ্ডিত। আহা, বাচ্চাকে একেবারে মেরে ফেলেছে। পার্বতী পিতা বহির গলা জড়াইয়া কহিল, চলো। মুখুজ্জে মহাশয়ের নিকট আসিয়া পিতামহী পণ্ডিত মহাশয়ের অনেকগুলি পুরুষের উল্লেখ করিয়া তাহাদিগকে পরলৌকিক অশুভ ইচ্ছা প্রকাশ করিলেন এবং খাদ্যদ্রব্যেরও তেমন ভালো ব্যবস্থা করিলেন না। শেষে স্বয়ং গোবিন্দকে নানা মতে গালি পাড়িয়া বলিলেন, নারায়ণ, দেখো তো, মিনসের আস্পর্ধা সুদূর হয়ে বামুনের মেয়ের গায়ে হাত তোলে, কি করে মেরেছে একবার দেখো। বলিয়া গালের উপর নীল দাগগুলো বৃদ্ধা অত্যন্ত বেদনার সহিত দেখাইতে লাগিলেন। নারায়ণবাবু তখন পার্বতীকে প্রশ্ন করিলেন, কে মেরেছে পারু? পার্বতী চুপ করিয়া রহিল। তখন ঠাকুরমাই আরেকবার চিৎকার করিয়া বলিলেন, আবার কে? ওই গোয়ার পণ্ডিতটা? কেন মানলে? পার্বতী এবারও কথা কহিল না। মুখুজ্জে মশাই বুঝিলেন কোনো দোষ করার জন্য মার খাইয়াছে, কিন্তু এরূপ আঘাত করা উচিত হয় নাই। প্রকাশ করিয়া তাহাই বলিলেন। শুনিয়া পার্বতী পিঠ খুলিয়া বলিল, এখানেও মেরেছে। পিঠের দাগগুলো আরো স্পষ্ট, আরো গুরুতর। তাই দুজনেই নিতান্ত ক্রুদ্ধ হইয়া গেলেন। পণ্ডিত মশাইকে ডাকিয়া কৈফিয়ত তলব করিবেন। মুখুজ্জে মহাশয় এরূপ অভিসন্দেহ প্রকাশ করিলেন এবং স্থির হইল যে এরূপ পণ্ডিতের নিকট ছেলে মেয়ে পাঠানো উচিত নহে। রায় শুনিয়া পার্বতী খুশি হইয়া ঠাকুরমার কোলে চড়িয়া বাড়ি ফিরিয়া আসিল। বাটিতে পৌঁছিয়া পার্বতী জননীর জেরায় পড়িল। তিনি ধরিয়া বসিলেন, কেন মেরেছে বল। পার্বতী বলিল, মিছিমিছি মেরেছে। জননী কন্যার খুব করিয়া কান মলিয়া দিয়া বলিলেন, মিছিমিছি কেউ কখনো মারে? দালান দিয়া সেই সময় শাশুড়ি যাইতেছিলেন। তিনি ঘরের চৌকাঠের কাছে আসিয়া বলিলেন, বৌমা, মা হয় তুমি মিছিমিছি মারতে পারো, আর সে মুখ পোড়া পারে না? বৌমা বলিল, শুধু শুধু কখনো মারিনি, যে শান্ত মেয়ে কি করেছে তাই মার খেয়েছে। শাশুড়ি বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা, তাই না হয় হলো, কিন্তু ওকে আর আমি পাঠশালায় যেতে দেব না। একটু লেখাপড়া শিখবে না? কি হবে বৌমা, এক একটা চিঠিপত্র লিখতে পারলে, দুচত্র রামায়ণ মহাভারত পড়তে শিখলেই ঢের। পারো কি তোমার জজয়তি করবে, না উকিল হবে? বৌমা অগত্যা চুপ করিয়া রহিল। সেদিন দেবদাস বড় ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করিল। পার্বতী যে ইতিমধ্যে সমস্তই বলিয়া দিয়াছে, তাহাতে তাহার আর কিছুমাত্র সংশয় ছিল না। কিন্তু বাড়ি আসিয়া যখন তাহার অনুমাত্র আভাসও প্রকাশ পাইল না, বরঞ্চ মায়ের কাছে শুনিতে পাইল আজ গোবিন্দ পণ্ডিত পার্বতীকে অত্যন্ত প্রহার করিয়াছে, তাই আর সে পাঠশালায় যাইবে না, তখন আনন্দের অতিশয্যে তাহার ভালো করিয়া আহার করাই হইল না।
কোনো মতে নাকে মুখে গুজিয়া পার্বতীর কাছে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, তুই আর পাঠশালা যাবি নে? না। কি করে হল রে? আমি বললুম, পণ্ডিত মশাই মেরেছে। দেবদাস খুব একগাল হাসিয়া তাহার পিঠ ঠুকিয়া দিয়া মত প্রকাশ করিল যে তাহার মতো বুদ্ধিমতী এ পৃথিবীতে আর নাই। তাহার পর ধীরে ধীরে সে পার্বতীর গালের নীল দাগগুলি সযত্নে পরীক্ষা করিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, আহা। পার্বতী একটু হাসিয়া মুখপানে চাহিয়া বলিল, কি, বড় লেগেছে না রে পারু? পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, হুম। আহা, কেন অমন করিস? তাই তো রাগ হয়, তাই তো মারি। পার্বতীর চোখে জল আসিল। মনে ভাবিল জিজ্ঞাসা করে, কি করি, কিন্তু পারিল না। দেবদাস তাহার মাথায় হাত রাখিয়া বলিল, আর অমন করো না, কেমন? পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। দেবদাস আর একবার তাহার পিঠ ঠুকিয়া দিয়া কহিল, আচ্ছা, আর কখনো তোকে আমি মারব না। দিনের পর দিন যায়। এ দুটি বালক বালিকার আমোদের সীমা নাই। সমস্ত দিন ধরিয়া রোদে রোদে ঘুরিয়া বেড়ায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া মারধর খায়। আবার সকালবেলা ছুটিয়া পলাইয়া যায়। আবার তিরস্কার প্রহার ভোগ করে। রাত্রে নিশ্চিত নিরুদ্রেগ নিদ্রা যায়। আবার সকাল হয়, আবার পলাইয়া খেলা করিয়া বেড়ায়। অন্য সঙ্গী সাথী বড় কেহ নাই, প্রয়োজনও হয় না। পাড়াময় অত্যাচার উপদ্রব করিয়া বেড়াইতে দুজনেই যথেষ্ট। সেদিন সূর্যোদয়ের কিছু পরেই দুইজনে বাঁধে গিয়া নামিয়াছিল। বেলা দ্বিপ্রহরে চক্ষু রক্তবর্ণ করিয়া সমস্ত জল ঘোলা করিয়া 15টা পুঁটি মাছ ধরিয়া যোগ্যতা অনুসারে ভাগ করিয়া লইয়া বাটি ফিরিয়া আসিল। পার্বতীর জননী কন্যাকে রীতিমতো প্রহার করিয়া ঘরে আবদ্ধ করিয়া রাখিলেন। দেবদাসের কথা ঠিক জানি না, কেননা এসব কাহিনী সে কিছুতেই প্রকাশ করে না। তবে পার্বতী যখন বসিয়া খুব করিয়া কাঁদিতেছিল, তখন বেলা 2টা-2:30টার সময় একবার জানলার নিচে আসিয়া অতি মৃদুকণ্ঠে ডাকিয়াছিল, পারু, ও পারু। পার্বতী বোধহয় শুনিতে পাইয়াছিল, কিন্তু রাগ করিয়া উত্তর দেয় নাই। তাহার পর সমস্ত দিনটা সে অদূরবর্তী একটা চাঁপা গাছে বসিয়া কাটাইয়া দিয়াছিল, এবং সন্ধ্যার পর বহু পরিশ্রমে ধর্মদাস তাহাকে নামাইয়া আনিতে পারিয়াছিল। তবে শুধু সেই দিনটা মাত্র। পরদিন পার্বতী সকালবেলা হইতেই দেবদাদার প্রতীক্ষায় উন্মুখ হইয়া রহিল, কিন্তু দেবদাস আসিল না। সে পিতার সহিত নিকটবর্তী গ্রামে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল। দেবদাস যখন আসিল না, পার্বতী তখন ক্ষুণ্ণ মনে একাকী বাটির বাহির হইয়া পড়িল। কাল বাঁধে নামিবার সময় দেবদাস 3টা টাকা পার্বতীকে রাখিতে দিয়াছিল, পাছে হারাইয়া যায়। আঁচলে সে টাকা 3টা বাঁধা ছিল। সে আঁচল ঘুরাইয়া নিজে ঘুরিয়া বহুক্ষণ একা কাটাইয়া দিল। সঙ্গী সাথী কেহ মিলিল না, কেননা তখন সকালবেলায় পাঠশালা বসে। পার্বতী তখন ওপাড়ায় চলিল। সেখানে মনোরমাদের বাড়ি। মনোরমা পাঠশালে পড়ে, বয়সে কিছু বড়, কিন্তু পারুর বন্ধু। অনেকদিন দেখাশোনা হয় নাই। আজ সময় পাইয়া পার্বতী ওপাড়ায় তাহাদের বাটিতে প্রবেশ করিয়া ডাকিল, মনো, বাড়ি আছিস? মনোরমার পিসিমা বাহিরে আসিলেন। পারু? হ্যাঁ। মনো কোথায় পিসিমা? সে তো পাঠশালায় গেছে, তুমি যাওনি? আমি পাঠশালায় যাইনি, দেবদাও যায় না। মনোরমার পিসিমাতা হাসিয়া কহিলেন, তবে তো ভালো। তুমি যাও না, দেবদাসও যায় না? না, আমরা কেউ যাইনি। সে ভালো কথা, কিন্তু মনও পাঠশালায় গেছে। পিসিমা বসিতে বলিলেন, কিন্তু পার্বতী ফিরিয়া আসিল। পথে রসিক পালের দোকানের কাছে 3জন বৈষ্ণবী রসকলি পরিয়া খঞ্জনী হাতে ভিক্ষায় চলিয়াছিল। পার্বতী তাহাদিগকে ডাকিয়া বলিল, ও বৈষ্ণবী, তোমরা গান করতে জানো? একজন ফিরিয়া চাহিল, জানি বই কি বাছা, তবে গাও না। তখন 3জনেই ফিরিয়া দাঁড়াইল। একজন কহিল, অমনি কি গান হয় মা, ভিক্ষে দিতে হয়। চলো, তোমাদের বাড়ি গিয়ে গাবো। না, এখানে গাও। পয়সা দিতে হয় যে মা। পার্বতী আঁচল দেখাইয়া কহিল, পয়সা নেই, টাকা আছে। আঁচলে বাঁধা টাকা দেখিয়া তাহারা দোকান হইতে একটু দূরে গিয়া বসিল। তাহার পর খঞ্জনী বাজাইয়া 3জনে গলা মিলাইয়া গান ধরিল। কি গান হইল, কি তাহার অর্থ, পার্বতী এসব কিছুই বুঝিল না। ইচ্ছা করিলেও হয়তো বুঝিতে পারিত না। কিন্তু মনটি তাহার সেই নিমেষে দেবদাসের কাছে ছুটিয়া গিয়াছিল। গান শেষ করিয়া তাহারা কহিল, কই, কি ভিক্ষে দেবে, দাও তো মা। পার্বতী আঁচলের গ্রন্থি খুলিয়া টাকা 3টা তাহাদের হাতে দিল। 3জনেই অবাক হইয়া তাহার মুখপানে কিছুক্ষণ চাহিয়া রহিল। একজন বলিল, কার টাকা বাছা? দেবদাদার। সে তোমাকে মারবে না? পার্বতী একটু ভাবিয়া কহিল, না। একজন কহিল,
বেঁচে থাকো মা। পার্বতী হাসিয়া কহিল, তোমাদের তিনজনের বেশ ভালো মিলেছে না গো? তিনজনেই মাথা নাড়িয়া বলিল, তা মিলেছে। রাধারানী তোমার ভালো করুক বলিয়া তাহারা আন্তরিক আশীর্বাদ করিয়া গেল, যেন ওই দানশীলা ছোট মেয়েটি শাস্তি ভোগ না করে। পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। পরদিন সকালবেলায় দেবদাসের সহিত তাহার দেখা হইল। তার হাতে একটা লাটাই ছিল, তবে ঘুড়ি নাই, সেইটা কিনিতে হইবে। পার্বতীকে কাছে পাইয়া কহিল, পারু, টাকা দে। পার্বতীর মুখ শুকাইল, বলিল, টাকা নেই। কি হল? বষ্টমীদের দিয়ে দিয়েছি, তারা গান গেয়েছিল। সব দিয়ে দিয়েছিস? সব। 3টি টাকা তো ছিল। দুর্গাধা, সব বুঝি দিতে হয়? বা, তারা যে 3জন ছিল, 3 টাকা না দিলে 3জনের কিভাবে মেলে? দেবদাস গম্ভীর হইয়া বলিল, আমি হলে 2 টাকা দিতুম। বলিয়া সে লাটায়ের বাট দিয়া মাটির উপর আঁচড় কাটিয়া কহিল, তাহলে তারা 10 আনা 13 গণ্ডা 1 করা 1 ক্রান্তি ভাগে পেত। পার্বতী ভাবিয়া কহিল, তারা কি তোমার মতো আঁক কষতে জানে? দেবদাস মন কষা পর্যন্ত পড়িয়াছিল। পার্বতীর কথাটায় খুশি হইয়া কহিল, তা বটে। পার্বতী দেবদাসের হাত ধরিয়া বলিল, আমি ভেবেছিলুম তুমি মারবে দেবদা। দেবদাস বিস্মিত হইল, মারব কেন? বষ্টমী বলেছিল তুমি আমাকে মারবে। কথা শুনিয়া দেবদাস মহা খুশি হইয়া পার্বতীর কাঁধের উপর ভর দিয়া কহিল, দূর, নাদোষ করলে কি আমি মারি? দেবদাস বোধ হয় মনে করিয়াছিল যে পার্বতীর এই কাজটা তাহার পিনাল কোডের ভিতরে পড়ে না, কেননা 3 টাকা 3জনে বেশ ভাগ করিয়া লইতে পারিয়াছে। বিশেষত যে বষ্টমীরা পাঠশালায় মন কষা পর্যন্ত পড়ে নাই, তাহাদিগকে 3 টাকার বদলে 2 টাকা দিলে তাহাদের প্রতি কতটা অত্যাচার করা হইত। তাহার পর সে পার্বতীর হাত ধরিয়া ঘুড়ি কিনিবার জন্য ছোট বাজারের দিকে চলিল। লাটাইটা সেইখানে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রাখিয়া দিল। এমন করিয়া 1 বৎসর কাটিল বটে, কিন্তু আর কাটিতে চাহে না। দেবদাসের জননী বড় গোলযোগ করিতে লাগিলেন। স্বামীকে ডাকিয়া বলিলেন, দেবা যে মুখ্য চাষা হয়ে গেল, একটা যা হয় উপায় করো। তিনি ভাবিয়া বলিলেন, দেবা কলকাতায় যাক, নগেনের বাসায় থেকে বেশ পড়াশোনা করতে পারবে। নগেনবাবুর সম্পর্কে দেবদাসের মাতুল হইতেন। কথাটা সবাই শুনিল। পার্বতী শুনিয়া ভীত হইয়া উঠিল। দেবদাসকে একা পাইয়া তাহার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিল, দেবদা, তুমি বুঝি কলকাতায় যাবে? কে বললে? জ্যাঠামশাই বলেছেন। দূর, আমি কিছুতে যাব না। আর যদি জোর করে পাঠিয়ে দেন? জোর? দেবদাস সেই সময় এমন একটা মুখের ভাব করিল, যাহাতে পার্বতী বেশ বুঝিল যে জোর করিয়া কোনো কাজ তাহাকে দিয়া করাইবার জন্য এ পৃথিবীতে কেহ নাই। সেও তো তাহাই চায়। অতএব নিরতিশয় আনন্দে আরেকবার তাহার হাত ধরিয়া আরেকবার ঝুলিয়া এপাশ ওপাশ করিয়া মুখপানে চাহিয়া হাসিয়া কহিল, দেখো যেন যেও না দেবদা। কক্ষণও না। এ প্রতিজ্ঞা কিন্তু তাহার রহিল না। তাহার পিতা রীতিমতো বকাঝকা করিয়া, এমনকি তিরস্কার ও প্রহার করিয়া ধর্মদাসকে সঙ্গে দিয়া তাহাকে কলিকাতায় পাঠাইয়া দিলেন। যাইবার দিন দেবদাস মনের মধ্যে বড় ক্লেশ অনুভব করিল। নূতন স্থানে যাইতেছে বলিয়া তাহার কিছুমাত্র কৌতূহল বা আনন্দ হইল না। পার্বতী সেদিন তাহাকে কিছুতেই ছাড়িতে চাহে না। কত কান্নাকাটি করিল, কিন্তু কে তাহার কথা শুনিবে? প্রথমে অভিমানে কিছুক্ষণ দেবদাসের সহিত কথা কহিল না, কিন্তু শেষে যখন দেবদাস ডাকিয়া বলিল, পারু, আবার শিগগির আসব, যদি না পাঠিয়ে দেয় তো পালিয়ে আসব, তখন পার্বতী প্রকৃতিস্থা হইয়া নিজের ক্ষুদ্র হৃদয়ের অনেক কথা কহিয়া শুনাইল। তাহার পর ঘোড়ার গাড়ি চড়িয়া পোর্টমান্টো লইয়া জননীর আশীর্বাদ ও চক্ষের জলের শেষ বিন্দুটি কপালের টিপের মতো পড়িয়া দেবদাস চলিয়া গেল। তখন পার্বতীর কত কষ্ট হইল, কত চোখের জলের ধারা গাল বহিয়া নিচে পড়িতে লাগিল, কত অভিমানে তাহার বুক ফাটিতে লাগিল। প্রথম কয়েকদিন তাহার এইরূপে কাটিল। তাহার পর হঠাৎ একদিন প্রাতকালে উঠিয়া দেখিতে পাইল, সমস্ত দিনের জন্য তাহার কিছুই করিবার নাই। ইতিপূর্বে পাঠশালা ছাড়িয়া অবধি প্রাতকাল হইতে সন্ধ্যা পর্যন্ত শুধু গোলমালে হুজুগে কাটিয়া যাইত। কত যে কি তাহার করিবার আছে, শুধু সময়ে কুলাইয়া ওঠে না। এখন অনেক সময়, কিন্তু এতটুকু কাজ খুঁজিয়া পায় না। সকালবেলা উঠিয়া কোনোদিন চিঠি লিখিতে বসে, বেলা 10টা বাজিয়া যায়। জননী বিরক্ত হইয়া ওঠেন। পিতামহী শুনিয়া বলেন, আহা, তা লিখুক, সকালবেলা ছুটোছুটি না করিয়া লেখাপড়া করা ভালো। আবার যেদিন দেবদাসের পত্র আইসে, সেদিনটি পার্বতীর বড় সুখের দিন।
সিঁড়ির দ্বারে চৌকাঠের উপর কাগজখানি হাতে লইয়া সারাদিন তাহাই পড়িতে থাকে। শেষে মাস 2 অতিবাহিত হইয়া গেল। পত্র লেখা কিংবা পাওয়া আর তত ঘন ঘন হয় না। উৎসাহটা যেন কিছু কিছু কমিয়া আসিয়াছে। একদিন পার্বতী সকালবেলায় জননীকে বলিল, মা, আমি আবার পাঠশালায় যাব। কেন রে? তিনি কিছু বিস্মিত হইয়াছিলেন। পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আমি নিশ্চয় যাব। তা যাস, পাঠশালা যেতে আমি আর কবে তোকে মানা করেছি মা? সেদিন দ্বিপ্রহরে পার্বতী দাসীর হাত ধরিয়া বহুদিন পরিত্যক্ত স্লেট ও বইখানি খুঁজিয়া বাহির করিয়া সেই পুরাতন স্থানে গিয়া শান্ত ধীরভাবে উপবেশন করিল। দাসী কহিল, গুরুমশাই, পারুকে আর মারধর করো না। আপনার ইচ্ছায় পড়তে এসেছে। যখন তার ইচ্ছে হবে পড়বে, যখন ইচ্ছা হবে না বাড়ি চলে যাবে। পণ্ডিত মহাশয় মনে মনে কহিলেন, তথাস্তু। মুখে বলিলেন, তাই হবে। একবার তাহার এমন ইচ্ছাও হইয়াছিল যে জিজ্ঞাসা করেন, পার্বতীকেও কেন কলিকাতায় পাঠাইয়া দেওয়া হইল না। কিন্তু সে কথা কহিলেন না। পার্বতী দেখিল সেইখানে সেই বেঞ্চের উপরেই সর্দার প্রভুলো বসিয়া আছে। তাহাকে দেখিয়া প্রথমে একবার হাসি আসিবার মতো হইল, কিন্তু পরক্ষণেই চোখে জল আসিল। তাহার পর তাহার ভুলের উপর বড় রাগ হইল। মনে হইল যেন সেই শুধু দেবদাসকে গৃহছাড়া করিয়াছে। এমন করিয়াও অনেক দিন কাটিয়া গেল। অনেকদিন পর দেবদাস বাটী ফিরিয়া আসিল। পার্বতীর কাছে ছুটিয়া আসিল। অনেক কথাবার্তা হইল। তাহার বেশি কিছু বলিবার ছিল না, থাকিলেও বলিতে পারিল না। কিন্তু দেবদাস অনেক কথা কহিল, সমস্তই প্রায় কলিকাতার কথা। তাহার পর একদিন গ্রীষ্মের ছুটি ফুরাইল। দেবদাস আবার কলিকাতায় চলিয়া গেল। এবারও কান্নাকাটি হইল বটে, কিন্তু সেবারের মতো তাহাতে তেমন গভীরতা রহিল না। এমনি করিয়া 4 বৎসর কাটিয়া গেল। এই কয় বৎসরে দেবদাসের স্বভাবের এত পরিবর্তন হইয়াছে যে দেখিয়া পার্বতী গোপনে কাঁদিয়া অনেকবার চক্ষু মুছিল। ইতিপূর্বে দেবদাসের যে সমস্ত গ্রাম্যতা দোষ ছিল, শহরে বাস করিয়া সেসব আর একেবারেই নাই। এখন তাহার বিলাতি জুতা, ভালো জামা, কাপড়, ছড়ি, সোনার ঘড়ি, চেন, বোতাম এসব না হইলে বড় লজ্জা করে। গ্রামে নদী তীরে বেড়াইতে আর সাধ যায় না, বরং তাহার পরিবর্তে বন্দুক হাতে শিকারে বাহির হইতেই আনন্দ পায়। ক্ষুদ্র পুঁটি মাছ ধরার বদলে বড় মাছ খেলাইতে ইচ্ছে হয়। শুধু কি তাই, সমাজের কথা, রাজনীতির চর্চা, সভা সমিতি, ক্রিকেট, ফুটবলের আলোচনা, হায় রে, কোথায় সেই পার্বতী আর তাহাদের সেই তালসোনাপুর গ্রাম? বাল্য স্মৃতিজড়িত 2-1 সুখের কথা যে এখন আর মনে পড়ে না তাহা নয়, কিন্তু নানা কাজের উৎসাহে সে সকল আর বেশিক্ষণ হৃদয়ে স্থান পায় না। আবার গ্রীষ্মের ছুটি হইল। পূর্ব বৎসর গ্রীষ্মকালে দেবদাস বিদেশ বেড়াইতে গিয়াছিল, বাটী যায় নাই। এবার পিতামাতা উভয় জিদ করিয়া পত্র লিখিয়াছেন। তাই ইচ্ছা না থাকিলেও দেবদাস বিছানাপত্র বাঁধিয়া তালসোনাপুর গ্রামের জন্য হাওড়া স্টেশন আসিয়া উপস্থিত হইল। যেদিন বাটী আসিল সেদিন তাহার শরীর তেমন ভালো ছিল না, তাই বাহির হইতে পারিল না। পরদিন পার্বতীদের বাটীতে আসিয়া ডাকিল, খুড়িমা। পার্বতীর জননী আদর করিয়া ডাকিলেন, এসো বাবা, বসো। খুড়িমার সহিত কিছুক্ষণ কথাবার্তার পর দেবদাস জিজ্ঞাসা করিল, পারু কোথায় খুড়িমা? ওই বুঝি ওপরের ঘরে আছে। দেবদাস উপরে আসিয়া দেখিল পার্বতী সন্ধ্যাদীপ জ্বালিতেছে। ডাকিল, পারু। প্রথমে পার্বতী চমকিত হইয়া উঠিল, তারপর প্রণাম করিয়া সরিয়া দাঁড়াইল। কি হচ্ছে পারু? সে কথা আর বলিবার প্রয়োজন নাই, তাই পার্বতী চুপ করিয়া রহিল। তারপর দেবদাসের লজ্জা করিতে লাগিল, কহিল, যাই, সন্ধ্যা হয়ে গেল, শরীরটা ভালো নয়। দেবদাস চলিয়া গেল। পার্বতী এই 13 বছরে পা দিয়াছে। ঠাকুরমা এই কথা বলেন। এই বয়সে শারীরিক সৌন্দর্য অকস্মাৎ যেন কোথা হইতে ছুটিয়া আসিয়া কিশোরীর সর্বাঙ্গ ছড়াইয়া ফেলে। আত্মীয়স্বজন হঠাৎ একদিন চমকিত হইয়া দেখিতে পান যে তাহাদের ছোট মেয়েটি বড় হইয়াছে। তখন পাত্রস্থ করিবার জন্য বড় তাড়াহুড়া পড়িয়া যায়। চক্রবর্তী বাড়িতে আজ কয়েক দিবস হইতেই সেই কথার আলোচনা হইতেছে। জননী বড় বিষণ্ণ। কথায় কথায় স্বামীকে শুনাইয়া বলেন, তাই তো, পারুকে আর তো রাখা যায় না। তাহারা বড়লোক নহেন, তবে ভরসা এই যে মেয়েটি অতিশয় সুশ্রী। জগতে রূপের যদি মর্যাদা থাকে তো পার্বতীর জন্য ভাবিতে হইবে না। আরও একটা কথা আছে, সেটা এইখানেই বলিয়া রাখি। চক্রবর্তী পরিবারে ইতিপূর্বে কন্যার বিবাহে এতটুকু চিন্তা করিতে হইত না, পুত্রের বিবাহে করিতে হইত। কন্যার বিবাহে পণ গ্রহণ করিতেন এবং পুত্রের বিবাহে পণ দিয়া মেয়ে ঘরে আনিতেন।
নীলকণ্ঠের পিতাও তাহার কন্যার বিবাহে অর্থ গ্রহণ করিয়াছিলেন, কিন্তু নীলকণ্ঠ স্বয়ং এ প্রথাটাকে ঘৃণা করিতেন। তাহার আদৌ ইচ্ছা ছিল না যে পার্বতীকে বিক্রয় করিয়া অর্থ লাভ করিবেন। পার্বতীর জননী কথা জানিতেন, তাই স্বামীকে কন্যার জন্য তাগাদা করিতেন। ইতিপূর্বে পার্বতীর জননী মনে মনে একটা দুরাশাকে স্থান দিয়াছিলেন, ভাবিয়াছিলেন দেবদাসের সহিত যদি কোনো সূত্রে কন্যার বিবাহ ঘটাইতে পারেন, এ আশা যে নিতান্ত অসম্ভব তাহা মনে হইত না। ভাবিলেন দেবদাসকে অনুরোধ করিবেন, বোধহয় কোনো সুরাহা হইতে পারে। তাই বোধহয় নীলকণ্ঠের জননী কথায় কথায় দেবদাসের মাতার কাছে কথাটা এইরূপে পাড়িয়াছিলেন, আহা বৌমা, দেবদাসে আর আমার পারুতে কি ভাব, এমনটি কই কোথাও তো দেখা যায় না। দেবদাসের জননী বলিতেন, তার হবে না খুড়ি, দুজনে ভাই বোনের মতোই যে একসঙ্গে মানুষ হয়ে এসেছে। হাঁ মা হাঁ, তাই তো মনে হয়। যদি দুজনেই, এই দেখো না কেন বৌমা, দেবদাস যখন কলকাতায় গেল, মাঝা তখন সবে 8 বছরের, সেই বয়সেই ভেবে ভেবে যেন কাঠ হয়ে গেল। দেবদাসের একখানা চিঠি এলে সেখানে যেন একেবারে ওর জপমালা হয়ে উঠত। আমরা সবাই তো তা জানি। দেবদাসের জননী মনে মনে সমস্ত বুঝিলেন, একটু হাসিলেন। এ হাসিতে বিদ্রূপ কতটুকু প্রচ্ছন্ন ছিল জানি না, কিন্তু বেদনা অনেকখানি ছিল। তিনিও সব কথা জানিতেন, পার্বতীকে ভালোবাসিতেন, কিন্তু বেচাকেনা ঘরের মেজে, তার উপর আবার ঘরের পাশে কুটুম্ব। ছিছি, বলিলেন, খুড়ি, কর্তার তো একেবারে ইচ্ছা নয় এই ছেলেবেলায় বিশেষ পড়াশোনার সময় দেবদাসের বিয়ে দেন। তাই তো কর্তা আমাকে এখন বলেন, বড় ছেলে দ্বিজদাসের ছেলেবেলায় বিয়ে দিয়ে কি সর্বনাশটাই করলে, লেখাপড়া একেবারেই হল না। পার্বতীর ঠাকুরমা একেবারে অপ্রতিভ হইয়া পড়িলেন, তবু কহিলেন, তা তো সব জানি বৌমা, কিন্তু কি জানো, পারু শেঠের বাছা একটু অমনি বেড়েছেও বটে, আর বাড়ন্ত গরণও বটে, তাইতে যদি নারায়ণের অমত। দেবদাসের জননী বাধা দিলেন, বলিলেন, না খুড়ি, এ কথা আমি তাকে বলতে পারব না। দেবদাসের এ সময় বিয়ের কথা পারলে তিনি কি আমার মুখ দেখবেন? কথাটা এখানেই চাপা পড়িয়া গেল, কিন্তু স্ত্রীলোকের পেটে কথা থাকে না। দেবদাসের জননী কর্তার খাবার সময় কথাটা পাড়িয়া বলিলেন, পারুর ঠাকুরমা আজ তার বিয়ের কথা পেরেছিলেন। কর্তা মুখ তুলিলেন, বলিলেন, হাঁ, পারুর বয়স হল বটে, শীঘ্র বিবাহ দেওয়াই কর্তব্য। তাইতে তো আজ কথা পেরেছিলেন, বললেন দেবদাসের সঙ্গে যদি। স্বামী ভ্রুকুঞ্চিত করিলেন, তুমি কি বললে? আমি আর কি বলি, দুজনের বড় ভাব, কিন্তু তাই বলে কি বেচাকেনা চক্রবর্তী ঘরের মেয়ে আনতে পারি, তাতে আবার বাড়ির পাশে কুটুম্ব, ছিছি। কর্তা সন্তুষ্ট হইলেন, কহিলেন, ঠিক তাই, কুলের কি মুখ হাসাব, এসব কথায় কান দিও না। গৃহিণী শুষ্ক হাসি হাসিয়া কহিলেন, না, আমি কান দিইনে, কিন্তু তুমিও যেন ভুলে যেও না। কর্তা গম্ভীর মুখে ভাতের গ্লাস তুলিয়া বলিলেন, তাহলে এত বড় জমিদারি কোন কালে উড়ে যেত। জমিদারি তাহার চিরকাল থাকুক, তাহাতে আপত্তি নাই, কিন্তু পার্বতীর দুঃখের কথাটা বলি। যখন এই প্রস্তাবটা নিতান্ত অগ্রাহ্য হইয়া নীলকণ্ঠের কানে গেল, তখন তিনি মাকে ডাকিয়া তিরস্কার করিয়া বলিলেন, মা, কেন এমন কথা বলতে গিয়াছিলে? মা চুপ করিয়া রহিলেন। নীলকণ্ঠ কহিতে লাগিলেন, মেয়ের বিয়ে দিতে আমাদের পায়ে ধরে বেড়াতে হয় না, বরং অনেকেই আমার পায়ে ধরবে। মেয়ে আমার কুৎসিত নয়, দেখো, তোমাদের বলে রাখলুম, 1 সপ্তাহের মধ্যে আমি সম্বন্ধ স্থির করে ফেলব। বিয়ের ভাবনা কি? কিন্তু যাহার জন্য পিতা এত বড় কথাটা বলিলেন, তাহার যে মাথায় বাজ ভাঙিয়া পড়িল। ছোটবেলা হইতে তাহার একটা ধারণা ছিল যে দেবদাতার উপর তাহার একটু অধিকার আছে। অধিকার কেহ যে হাতে তুলিয়া দিয়াছে তাহা নয়। প্রথম সে নিজেও ঠিকমতো কিছুই বুঝিতে পারে নাই। অজ্ঞাতসারে অশান্ত মন দিনে দিনে এই অধিকারটি এমন নিঃশব্দে অথচ এতই দৃঢ় করিয়া প্রতিষ্ঠিত করিয়া লইয়াছিল যে বাড়িতে যদিও একটা বাহ্য আকৃতি তাহার এতদিন চোখে পড়ে নাই, কিন্তু আজ এই হারানোর কথা উঠিতেই তাহার সমস্ত হৃদয় ভরিয়া একটা ভয়ানক তুফান উঠিতে লাগিল। কিন্তু দেবদাসের সম্বন্ধে এই কথাটা ঠিক খাটানো যায় না। ছেলেবেলায় যখন সে পার্বতীর উপর দখল পাইয়াছিল, তখন তাহা সে পরিপূর্ণভাবে উপভোগ করিয়াছিল, কিন্তু কলিকাতায় গিয়া কর্মের উৎসাহে ও অন্যান্য আমোদ আহ্লাদের মধ্যে পার্বতীকে সে অনেকখানি ছাড়িয়াই দিয়াছিল। কিন্তু সে জানিত না যে পার্বতী তাহার সেই একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে নিশিদিন শুধু তাহাকেই ধ্যান করিয়া আসিয়াছে। শুধু তাই নয়, সে ভাবিত
ছেলেবেলা হইতে যাহাকে নিতান্ত আপনার বলিয়াই জানিয়াছে, ন্যায় অন্যায় সমস্ত আবদারি এতদিন যাহার উপর খাটাইয়া লইয়াছে, যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়াই তাহা হইতে এমন অকস্মাৎ পিছলাইয়া পড়িতে হইবে না। কিন্তু তখন কে ভাবিত বিবাহের কথা? কে জানিত সেই কিশোর বন্ধন বিবাহ ব্যতীত কোনো মতেই চিরস্থায়ী করিয়া রাখা যায় না? বিবাহ হইতে পারে না, এই সংবাদটা পার্বতীর হৃদয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার বুকের ভিতর হইতে যেন ছিঁড়িয়া ফেলিবার জন্য টানাটানি করিতে লাগিল। কিন্তু দেবদাসকে সকাল বেলাটায় পড়াশোনা করিতে হয়, দুপুরবেলা বড় গরম, ঘরের বাহির হওয়া যায় না, শুধু বিকেলবেলাটাতেই ইচ্ছা করিলে একটু বাহির হইতে পারা যায়। এই সময়টাতেই কোনোদিন বা সে জামাকাপড় পরিয়া ভালো জুতা পায়ে দিয়া ছড়ি হাতে ময়দানে বাহির হইত, যাইবার সময় চক্রবর্তীদের বাড়ির পাশ দিয়া যাইত। পার্বতী উপরে জানলা হইতে চক্ষু মুছিতে মুছিতে তাহা দেখিত। কত কথা মনে পড়িত দুজনেই বড় হইয়াছে, দীর্ঘ প্রবাসের পর পরের মতো এখন পরস্পরের বড় লজ্জা করে। দেবদাস সেদিন অমনি চলিয়া গিয়াছিল, লজ্জা করিতেছিল, তাই ভালো করিয়া কথাই কহিতে পারে নাই। এটুকু পার্বতীর বুঝিতে বাকি ছিল না। দেবদাসও প্রায় এমনি করিয়া ভাবে, মাঝে মাঝে তাহার সহিত কথা কহিতে, তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছা হয়, কিন্তু অমনি মনে হয় ইহা কি ভালো দেখাইবে? এখানে কলিকাতার সেই কোলাহল নাই, আমোদ আহ্লাদ, থিয়েটার, গানবাজনা নাই, তাই কেবলই তাহার ছেলেবেলার কথা মনে পড়ে সেই পার্বতী এই পার্বতী হইয়াছে। পার্বতী মনে করে সেই দেবদাস এখন এই দেবদাসবাবু হইয়াছে। দেবদাস এখন প্রায়ই চক্রবর্তীদের বাটিতে যায় না। কোনোদিন যদি বা সন্ধ্যার সময় উঠানে দাঁড়াইয়া ডাকে, খুড়িমা, কি হচ্ছে? খুড়িমা বলেন, এসো বাবা, বসো। দেবদাস অমনি কহে, না থাক খুড়িমা, একটু ঘুরে আসি। তখন পার্বতী কোনোদিন বা উপরে থাকে, কোনোদিন বা সামনে পড়িয়া যায়। দেবদাস খুড়িমার সহিত কথা কহে, পার্বতী ধীরে ধীরে সরিয়া যায়। রাত্রে দেবদাসের ঘরে আলো জ্বলে, গ্রীষ্মকালের খোলা জানলা দিয়া পার্বতী সেদিকে বহুক্ষণ হয়তো চাহিয়া থাকে, আর কিছুই দেখা যায় না। পার্বতী চিরদিন অভিমানিনী, সে যে ক্লেশ সহ্য করিতেছে, ঘুণাগ্রে একথা কেহ না বুঝিতে পারে, পার্বতীর ইহাই কায়মনো চেষ্টা। আর জানাইয়াই বা লাভ কি? সহানুভূতি সহ্য হইবে না, আর তিরস্কার লাঞ্ছনা, তার চেয়ে তো মরণ ভালো। মনোরমার গত বৎসর বিবাহ হইয়াছে, এখনও সে শ্বশুরবাড়ি যায় নাই, তাই মাঝে মাঝে বেড়াইতে আসে। পূর্বে দুই সখীতে মিলিয়া মাঝে মাঝে এইসব কথাবার্তা হইত, এখনও হয়, কিন্তু পার্বতী আর যোগ দেয় না, হয় চুপ করিয়া থাকে, না হয় কথা উল্টাইয়া দেয়। পার্বতীর পিতা কাল রাত্রে বাটী ফিরিয়াছিলেন। এ কয়দিন তিনি পাত্র স্থির করিতে বাহিরে গিয়াছিলেন, এখন বিবাহের সমস্ত স্থির করিয়া ঘরে আসিয়াছেন। প্রায় ২০-২৫ ক্রোশ দূরে বর্ধমান জেলায় হাতিপোতা গ্রামের জমিদারি পাত্র। তারই অবস্থা ভালো, বয়স ৪০-এর নিচেই, গত বৎসর স্ত্রী বিয়োগ হইয়াছে, তাই আবার বিবাহ করিবেন। সংবাদটা যে বাটির সকলেরই চিত্তরঞ্জন করিয়াছিল তাহা নহে, বরং দুঃখের কারণই হইয়াছিল। তবে একটা কথা এই যে, ভুবন চৌধুরীর নিকট হইতে সর্বরকমে প্রায় ২-৩ হাজার টাকা ঘরে আসিবে, তাই মেয়েরাও চুপ করিয়াছিলেন। একদিন দুপুরবেলা দেবদাস আহারে বসিয়াছিল, মা কাছে আসিয়া কহিলেন, পারুর যে বিয়ে? দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কবে? এই মাসেই, কাল মেয়ে দেখে গেছে, বর নিজেই এসেছিল। দেবদাস কিছু বিস্মিত হইল। কই, আমি তো কিছু জানি নে মা। তুমি আর কি করে জানবে? বর জোরদের, বয়স হয়েছে, তবে বেশ টাকাকড়ি নাকি আছে, পারো সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। দেবদাস মুখ নিচু করিয়া আহার করিতে লাগিল। তাহার জননী পুনরায় কহিতে লাগিলেন, ওদের ইচ্ছা ছিল এই বাড়িতে বিয়ে দেয়। দেবদাস মুখ তুলিল। তারপর? জননী হাসিলেন, ছি, তা কি হয়? একে কেনা বেচা ছোট ঘর, তাতে আবার ঘরের পাশে বিয়ে, ছি ছি, বলিয়া মা ওষ্ঠ কঞ্চিত করিলেন। দেবদাস তাহা দেখিতে পাইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মা পুনরায় কহিলেন, কর্তাকে আমি বলেছিলাম। দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, বাবা কি বললেন? কি আর বলবেন, এত বড় বংশের মুখ হাসাতে পারবেন না, তাই আমাকে শুনিয়ে দিলেন। দেবদাস আর কথা কহিল না। সেই দিন দ্বিপ্রহরে মনোরমা ও পার্বতীতে কথোপকথন হইতেছিল। পার্বতীর চোখে জল। মনোরমা বোধ করি এইমাত্র মুছিয়াছে। মনোরমা কহিল, তবে উপায় বোন?
পার্বতী চোখ মুছিয়া কহিল, উপায় আর কি? তোমার বরকে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে? আমার কথা আলাদা। আমার পছন্দ ছিল না, অপছন্দ হয়নি, তাই আমার কোনো কষ্ট ভোগ করতে হয় না। কিন্তু তুমি যে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ বোন। পার্বতী জবাব দিল না, ভাবিতে লাগিল। মনোরমা কি ভাবিয়া ঈষৎ হাসিয়া কহিল, পারু, বরটির বয়স কত? কার বরটির? তোর? পার্বতী একটু হিসাব করিয়া বলিল, বোধহয় ১৯। মনোরমা অতিশয় বিস্মিত হইল, কহিল, সে কি, এই যে শুনলাম প্রায় ৪০। এবারে পার্বতীও একটু হাসিল, কহিল, মনোদিদি, কত লোকের বয়স ৪০ থাকে, আমি কি তার হিসাব রাখি? আমার বরের বয়স ১৯-২০, এই পর্যন্ত জানি। মুখপানে চাহিয়া মনোরমা জিজ্ঞাসা করিল, কি নাম রে? পার্বতী আবার হাসিয়া উঠিল। এতদিনে বুঝি তাও জানো না? কি করে জানব? জানো না? আচ্ছা বলে দিই। একটু হাসিয়া, একটু গম্ভীর হইয়া পার্বতী তাহার কানের কাছে মুখ আনিয়া বলিল, জানিস নে, শ্রী দেবদাস। মনোরমা একটু চমকাইয়া উঠিল, পরে ঠেলিয়া দিয়া বলিল, আর ঠাট্টায় কাজ নেই। নাম কি এই বেলা বল, আর তো বলতে পাবি নে। এই তো বললুম। মনোরমা রাগ করিয়া কহিল, যদি দেবদাস নাম, তবে কান্নাকাটি করে মরছিস কেন? পার্বতী সহসা মলিন হইয়া গেল। কি যেন একটু ভাবিয়া বলিল, তা বটে, আর তো কান্নাকাটি করব না। পারু, কি? সব কথা খুলে বল না বোন, আমি কিছুই বুঝতে পারলুম না। পার্বতী কহিল, যা বলবার সবই তো বললুম, কিন্তু কিছুই তো বোঝা গেল না রে। যাবেও না, বলিয়া পার্বতী আরেক দিকে মুখ ফিরাইয়া রহিল। মনোরমা ভাবিল, পার্বতী কথা লুকাইতেছে, তাহার মনের কথা কহিবার ইচ্ছা নাই। বড় অভিমান হইল, দুঃখিত হইয়া কহিল, পারু, তোর যাতে দুঃখ, আমারও তো তাতে তাই বোন। তুই সুখী হ, এই তো আমার আন্তরিক প্রার্থনা। যদি কিছু তোর লুকোনো কথা থাকে, আমাকে বলতে না চাস, বলিস নে, কিন্তু এমন করে আমাকে তামাশা করিস নে। পার্বতীও দুঃখিত হইল, কহিল, ঠাট্টা করিনি দিদি, যতদূর নিজে জানি ততদূর তোমাকেও বলেছি। আমি জানি আমার স্বামীর নাম দেবদাস, বয়স ১৯-২০, সেই কথাই তো তোমাকে বলেছি। কিন্তু এই যে শুনলুম তোর আর কোথাও সম্বন্ধ স্থির হয়েছে। স্থির আর কি, ঠাকুরমার সঙ্গে তো আর বিয়ে হবে না, হলে আমারই সঙ্গে হবে। আমি তো কই এ খবর শুনিনি। মনোরমা যাহা শুনিয়াছিল তাহা এখন বলিতে গেল। পার্বতী তাহাকে বাধা দিয়া বলিল, ওসব শুনেছি, তবে দেবদাস তোকে, কি আমাকে? মনোরমা হাসি চাপিয়া বলিল, তবে স্বয়ংবরা বুঝি, লুকিয়ে লুকিয়ে পাকা বন্দোবস্ত করা হয়ে গেছে? কাঁচা পাকা এখনো কিছুই হয়নি। মনোরমা ব্যথিত স্বরে কহিল, তুই কি বলিস পারু, কিছুই তো বুঝতে পারি নে। পার্বতী কহিল, তাহলে দেবদাসকে জিজ্ঞাসা করে তোমায় বুঝিয়ে দেব। কি জিজ্ঞাসা করবে? সে বিয়ে করবে কিনা তাই? পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ তাই। মনোরমা ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলিস কি পারু, তুই নিজে কথা জিজ্ঞাসা করবি? কেন, দোষ কি দিদি? মনোরমা একেবারে অবাক হইয়া গেল। বলিস কি রে, নিজে? নিজেই, নইলে আমার হয়ে কে জিজ্ঞাসা করবে দিদি? লজ্জা করবে না? লজ্জা কি, তোমাকে বলতে লজ্জা করলুম? আমি মেয়েমানুষ তো সই, কিন্তু সে তো পুরুষ মানুষ পারু। এবার পার্বতী হাসিয়া উঠিল, কহিল, তুমি সই, তুমি আপনার, কিন্তু তিনি কি পর? যে কথা তোমাকে বলিতে পারি, সে কথা কি তাকে বলা যায় না? মনোরমা অবাক হইয়া মুখপানে চাহিয়া রহিল। পার্বতী হাসি মুখে কহিল, মনোদিদি, তুই মিছামিছি মাথায় সিঁদুর পড়িস, তাকে স্বামী বলে তাই জানিস নে। তিনি আমার স্বামী না হলে, আমার সমস্ত লজ্জা শরমের অতীত না হলে, আমি এমন করে মরতে বসতুম না। তাছাড়া দিদি, মানুষ যখন মরতে বসে, তখন সে কি ভেবে দেখে বিষয়টা তেতো কি মিষ্টি? তার কাছে আমার কোনো লজ্জা নেই। মনোরমা মুখপানে চাহিয়া রহিল, কিছুক্ষণ পরে বলিল, তাকে কি বলবি? বলবি যে পায়ে স্থান দাও? পার্বতী মাথা নাড়িয়া বলিল, ঠিক তাই বলব দিদি। আর যদি সে স্থান না দেয়? এবার পার্বতী বহুক্ষণ চুপ করিয়া রহিল, তাহার পর কহিল, তখনকার কথা জানি নে দিদি। বাটি ফিরিবার সময় মনোরমা ভাবিল, ধন্য সাহস, ধন্য বুকের পাটা, আমি যদি মরেও যাই তো এমন কথা মুখে আনতে পারি নে। কথাটা সত্য, তাই তো পার্বতী বলিয়াছিল, ইহারা অনর্থক মাথায় সিঁদুর পরে, হাতে নোয়া দেয়।
শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ক্লাসিক্যাল উপন্যাস দেবদাস। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।